নমস্কার দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের মধ্যে অনেকেই জানেন বাংলাদেশে একটি ল্যাব্রাডর খুবই পপুলার। সে রিসেন্ট মারা গিয়েছে। সেই নিয়ে অনেকেই দুঃখ প্রকাশ করছেন। আমিও একজন পশুপ্রেমী মানুষ, কিন্তু আপনাদের সবারই জানা উচিত যে কেন এই রোগ হয়, কেন এই রোগে কুকুররা মারা যাচ্ছে বা এই রোগ কি মানুষের হতে পারে। এগুলো নিয়ে অনেকের মধ্যে অনেক কোশ্চেন রয়েছে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। কেন এই রোগ হয়েছে, আমি একদমই শিওর না যে সন্টুর এই রোগ হয়েছে কিনা, কিন্তু অনেক সোশ্যাল মিডিয়া, অনেক মিডিয়াতে এই রোগ নিয়ে বলা হয়েছে যে সন্টুর হয়তো এই রোগ হয়েছে বলে। আমার জানা নেই হয়েছে কিনা, কিন্তু এই রোগ কি বা কেন হয়, হলে কি কি সিমটম দেখা যায়, কি কি সিমটম দেখলে আপনি বুঝতে পারবেন আপনারও পোষ্যর এরকম সমস্যা হয়েছে কিনা, তাহলে কি কি উপায় রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। মেনলি যেই রোগ নিয়ে বলা হচ্ছে তা হলো বেবিসিওসিস। এটি একটি টিক বর্ন ফিভার, অর্থাৎ একটি পোকা যদি কামড়ায় তাহলেই এই রোগ হতে পারে। অনেক কুকুরকেই তো পোকা কামড়ায়, সব পোকা কামড়ালে কি এই রোগ হয় তা কিন্তু একদমই না। যেমন আমাদের শরীরে ডেঙ্গু হয়, ম্যালেরিয়া হয়, মশা কামড়ালে হয়। তো সব মশা কামড়ালেই কি আমাদের ডেঙ্গু ম্যালেরিয়া হয় তা না। কিছু কিছু মশা কামড়ালে আমাদের ডেঙ্গু হয়। কোন কোন মশা? যারা এই ডেঙ্গু ভাইরাস বহন করে। ডেঙ্গু হয়েছে এমন কোনো ব্যক্তিকে যদি ওই মশা কামড়ায়, তাহলে ডেঙ্গু ভাইরাসটি মশার মধ্যে থাকে। সেই মশা যদি কোনো ভালো ব্যক্তিকে কামড়ায় তাহলেই তার ডেঙ্গু হওয়ার সম্ভাবনা থাকে। তেমনি এই টিক বা এই পোকা যদি এমনি কোনো ভালো কুকুরকে কামড়ায় তাহলেই যে রোগ হবে তা কিন্তু না। এই পোকা, এই ব্যাবিসিওসিস হয়েছে এমন কোনো পশুকে বা কোনো জন্তুকে যদি কামড়ায়, সেই কামড়ানো পোকা যদি আবার কোনো ভালো পশুকে কামড়ায়, তাহলে কিন্তু এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে বা এই রোগ হয়ও। তাহলে আপনাদের কুকুরকে বা আপনাদের পশুদেরকে যেন পোকা না কামড়ায় সেদিকে আপনাদেরকে নজর রাখতে হবে। এবার আসি, পোকা তো কামড়ালো, পোকা কামড়ানোর পর কি হয়? এই পোকা কামড়ানোর পর এই ভাইরাস কি হয়, রক্তের মধ্যে চলে যায়। রক্তের মধ্যে গিয়ে লোহিত রক্ত কণিকা যে রয়েছে তাকে গিয়ে অ্যাটাক করে, তাকে গিয়ে ক্ষয়ক্ষতি করে, তারপরেই হয় সব সমস্যাগুলো তৈরি। এটি খুব একটা সহজ রোগ না, এটি একদমই মারাত্মক রোগ। কারণ আমরা মানুষদের হলে আমরা খুবই তাড়াতাড়ি প্রকাশ করতে পারি যে আমাদের জ্বর হয়েছে, আমাদের শরীর খারাপ হয়েছে, কিন্তু পশুরা বা পশু পাখিরা তো খুব সহজে প্রকাশ করতে পারে না। তাদের যখন এক্সট্রিম পর্যায়ে চলে যায় তখন আমরা বুঝতে পারি। এই ভাইরাস যখন শরীরে চলে যায় পশু পাখিদের, তখনই হয় হিমোলাইটিক অ্যানিমিয়া, অর্থাৎ লোহিত রক্তকণিকা ভেঙে গিয়ে শরীরে রক্তের পরিমাণ কমে যায়। আর কি কি সিমটম দেখা যাবে পশুদের মধ্যে? প্রচন্ড জ্বর থাকতে পারে, একদম খিদা মন্দা থাকতে পারে, একদম চলাফেরা করতে যদি না পারে, তার সাথে সাথে যদি জয়েন্ট ফুলে যায়, জয়েন্টে ব্যথা থাকে, যদি প্রচন্ড সর্দি নাক দিয়ে বেরোতে থাকে, তাহলে কিন্তু চিন্তার বিষয়। সন্তুর ক্ষেত্রেও হয়তো এই সমস্যাগুলো দেখা গিয়েছিল। মেনলি লাস্টের দিকে দেখা যায় যে ওর পা গুলো ফুলে যাচ্ছে, জয়েন্ট গুলো ফুলে যাচ্ছে, ও ঠিক করে হাঁটাচলা করতে পারছে না। এটা কি হয়, যখন সিভিয়ার পর্যায়ে চলে যায় তখন এই সমস্যাগুলো বেশি লক্ষ্য করা যায়। তার সাথে সাথে যদি দেখেন যে পোষ্য খুব বমি করছে, পেচ্ছাবের রংটা লালচে হয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাহলে কিন্তু একদমই সিভিয়ার কন্ডিশন। প্রথমের দিকে যে সিমটম গুলো বললাম, যে হাঁটাচলা করতে পারছে না, খিদা মন্দা, চুপচাপ বসে আছে, পায়ে ব্যথা করছে, তাহলে কিন্তু তৎক্ষণাৎ যে কোনো ভেটেরিনারি ডক্টরদেরকে আপনারা দেখাবেন বা যে কোনো পশু চিকিৎসালয়ে গিয়ে আপনাদেরকে পশুদেরকে দেখিয়ে নেবেন। কিছু কিছু ব্লাড টেস্ট রয়েছে, তার টেস্ট করলে খুব সহজে বোঝা যায় যে টিক ফিভার হয়েছে কিনা। কিন্তু যখন সিভিয়ার মাত্রায় তখন কিন্তু আরো অনেক টেস্ট করাতে হয়, তখন সমস্যাগুলো আরো অনেকটা বেড়ে যায়। এই যে ভাইরাসের কথা বললাম ব্যাবিসিওসিস, এটি কিন্তু খালি চোখে দেখা যায় না। মাইক্রোস্কোপ ছাড়া এই ভাইরাস কখনোই খালি চোখে দেখা যাবে না। অর্থাৎ আপনার পোষ্যকে যে কামড়েছে, আপনি ভাবছেন যে আপনি পোকার ছোট ছোট ভাইরাসের ছোট ছোট দানা বা ছোট ছোট ডিম আপনি দেখতে পাবেন, তা কিন্তু মোটেও না। শুধু জাস্ট পোকাটা কামড়েছে, আপনি পোকাটা দেখতে পাবেন, কিন্তু ভাইরাস আপনার খালি চোখে দেখা সম্ভব নয়। এবার আসি, যে হোমিওপ্যাথিতে কি এই ভাইরাসে অ্যাটাক হলে পোষ্য ঠিক হতে পারে? হ্যাঁ, অবশ্যই ঠিক হতে পারে। 2007 সালে একটি রিসার্চ হয়েছিল, 14টি কুকুরকে
এই ব্যাবিসিয়াসিসে যারা আক্রান্ত হয়েছেন 14টি কুকুরকে ক্রোটিলাস হরাইডিস বলে হোমিওপ্যাথিক মেডিসিন দেওয়া হয়েছিল এবং আর 14টা কুকুরকে একটি এলোপ্যাথিক মেডিসিন দেওয়া হয়েছিল। যাদেরকে এই ক্রোটিলাস হরাইডিস হোমিওপ্যাথিক মেডিসিনটি দেওয়া হয়েছিল তারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছিল। এক্ষেত্রে ক্রোটিলাস হরাইডাস 200 পোটেন্সিতে 4টে করে দানা সারাদিনে 4 বার 14 দিন খাওয়ানো হয়েছিল। তারা খুবই তাড়াতাড়ি রিকভারি করেছিল এবং পরবর্তীকালে এই রোগ হওয়ার সম্ভাবনাও আর দেখা যায়নি তাদের মধ্যে। কিন্তু যেই 15টি কুকুরকে এলোপ্যাথি ওষুধ দেওয়া হয়েছিল তাদের ক্ষেত্রে রিকভারি হওয়ার পরেও আবার হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। অর্থাৎ এই রোগটি একবার হলেই যে আপনার কুকুর সুস্থ হয়ে গেলে আর হবে না তা কিন্তু না, আবার হওয়ার সম্ভাবনা থেকে যায়। কিন্তু হোমিওপ্যাথিতে এই বিষয় নিয়ে রিসার্চ করার পর দেখা গেছে যেই কুকুরদেরকে হোমিওপ্যাথি এই ওষুধটি প্রয়োগ করা হয়েছিল তাদের ক্ষেত্রে কিন্তু আর হওয়ার সম্ভাবনা আর দেখা যায়নি। তাহলে এই রোগ হলেই যে একদমই ভেঙে পড়বেন, আপনার পোষ্যের অনেক বড় ক্ষতি হয়ে যাবে তা কিন্তু না। আপনারা হোমিওপ্যাথি ঔষধ দিয়ে পোষ্যকে ভালো রাখতে পারেন। সারা বছরই টুকটাক যদি কোনো রকম সমস্যা লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা হোমিওপ্যাথি ঔষধ খাওয়াবেন। রোগ বড় হওয়ার আগেই আপনারা যদি রোগ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে সেটা নির্মূল করে দেন তাহলে আপনাদের পোষ্যরা খুব কম কষ্ট পাবে। পশুদেরকে একটু খেয়াল রাখবেন, তাদেরকে বাড়িতে রাখার সাথে সাথে তাদের যত্নও নিতে হবে। তারা ঠিক করে খাচ্ছে কিনা, ঠিক করে চলাফেরা করতে পারছে কিনা, ঠিক করে ইউরিন করতে পারছে কিনা, ইউরিনের কালার কেমন, পটির কালার কেমন, সেগুলো কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। তার সাথে সাথে তাদেরকে ঠিকঠাক করে খেতে দেওয়া, খাওয়ার পরিমাণটা ঠিক রাখা, সেগুলোও কিন্তু নজর রাখতে হবে। দেখা যায় কোনো কোনো পশু অনেক মোটা হয়ে যাচ্ছে, কোনো কোনো পশু অনেক রোগা হয়ে যাচ্ছে, সেই দিকেও কিন্তু আপনাদেরকে নজর রাখতে হবে। আশা করছি এই ডিজিজ কি এবং এই ডিজিজ কেন হয়েছে, কিভাবে হয়, হোমিওপ্যাথিতে কোনো সুরাহা আছে কিনা সে নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে পারলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।